যুগের পর যুগ আসে, যুগের পর যুগের পরিবর্তনও হয়। যেমন সত্যযুগের পর এসেছিল কলিযুগ, তেমনি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন সত্যযুগে, যেখানে রামই ছিল সর্বে সর্বা। রাবণকে বধ করে তিনি সত্যের সাম্রাজ্য গঠন করেছিলেন। কিন্তু কলিযুগের রামায়ণ একটু অন্যরকম। সত্যযুগে পুণ্যের জয় নিশ্চিত, পাপের পরাজয় অনিবার্য। কিন্তু কলিযুগে সে বালাই নেই। কলিযুগে মিথ্যে, হত্যা, অপরাধেও বেকসুর খালাস পাওয়া যায়। এই যুগে রাবণের পক্ষে রামকে যুদ্ধে হারিয়ে অযোধ্যার সিংহাসন দখল করা সম্ভব। অনেক কিছুই সম্ভব। এ যুগ টাকার যুগ, এ যুগ কড়ির যুগ। নমস্কার, আমরা এতদিন ছিলাম কথার জাদুঘর বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলামের প্রথম খণ্ডে, অবশেষে সমাপ্তি পর্ব। তাহলে গল্পটা পুরো শুনেছেন তো? কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুনে নিই আজকের সমাপ্তি পর্বটি। শুরু করছি আজকের পর্ব। সেদিন শম্ভু গিয়ে ডেকেছিল, বৌদিমণি, বৌদিমণি, আমি শম্ভু। দীপঙ্করের আজও মনে আছে, সেই দিন সে অনেক কিছু ভয় করেছিল। সমস্ত রাতের ঘটনাটা তার তখনও চোখের সামনে ভাসছে। সেই ঘটনার পরেও কি সতী তার সঙ্গে কথা বলবে, তার দিকে চেয়ে দেখবে? দ্বিধা আর সংকোচের পাহাড় যেন তার মাথার উপরকে চাপিয়ে দিয়েছিল সেই দিন। দীপঙ্কর ভালো করে নিজের মুখোমুখি হতেও যেন ভয় পেয়েছিল, যেন সে নিজেকে অমন করে হারিয়ে ফেলেছিল সেই রাত্রের অন্ধকারে। এতদিনের সব শিক্ষা কি তবে মিথ্যে? এতদিনের এত চিন্তা কি তবে তার ব্যর্থ? তবে কি বারবার তাকে পরীক্ষা করবার জন্যই তার দূতকে পাঠিয়ে দেন ঈশ্বর? এমনি করে এই যেন সেই হাত কাটা ভিখিরির মেয়েটা তাকে পরীক্ষা করতে এসেছিল কাল। এমনি করেই যেন সতী তাকে পরীক্ষা করতে রাত 2টোর সময় তার ঘরে ঢুকেছিল। শম্ভু আবার ডাকলে, বৌদিমণি, বৌদিমণি, আমি শম্ভু। আজ এতদিনের পরেও সেই দিনকার সেই ঘটনার ছোটোখাটো খুঁটিনাটিগুলো পর্যন্ত মনে আছে দীপঙ্করের। সতী শাশুড়ির সেই প্রপাটি প্রীতি, নির্মল পালিতে সেই বৈষয়িক বৃত্তি, সমস্তই যেন কোথায় ভেসে গেল। সমস্ত পৃথিবীটাই যেন নতুন দৃষ্টি দিয়ে চেয়ে দেখছে আজ সতী শ্বশুরবাড়ির দিকে। মানুষের বনেদি আনার চিহ্ন পর্যন্ত টলে গেল এই কয়টা বছরে। আবার নতুন একটা বড় লোকের জাত তৈরি হলো। আবার কলকাতায় নতুন বনের পত্তন হলো। সেই ভবানীপুর, প্রিয়নাথ মল্লিক রোড, ঈশ্বর গাঙ্গুলি লেন, সেই স্টেশন রোড, সেই ফ্রি স্কুল স্ট্রিট, সেই গড়িয়াহাটা লেভেল ক্রসিং। নতুন করে সকলের মূল্যায়ন হলো সেই 1939 সাল থেকে। ট্যাক্সিটা গিয়ে সেই দিন সকালবেলা পৌঁছলো প্রিয়নাথ মল্লিক রোডের ভেতরে। লক্ষ্মীদি প্রথমে আসতে চায়নি, প্রথমে সংকোচ হয়েছিল। তার সংকোচ হওয়ারই কথা। বলেছিল, আমি আর কেন যাব দীপু, আমি গেলে হয়তো ওর শাশুড়ি খুব রাগ করবে। কিন্তু দীপঙ্করের মনে হয়েছিল সবাই মিলে সতীর শাশুড়িকে ধরলে হয়তো তার রাগটা কমতে পারে। সতীর বাবা মা থাকলে আর কারোর সঙ্গে যাবার দরকার হতো না, আর কারোর সাহায্যও লাগতো না। দীপঙ্করের নিজের মা থাকলেও অনেকটা সাহায্য হতো। মা একলাই সতীকে নিয়ে গিয়ে রেখে আসতে পারত তার শ্বশুর বাড়িতে। কিন্তু কেউই যখন নেই তখন তাদেরই যেতে হবে। লক্ষ্মীদি বলেছিল, আমার যে আবার অনেক কাজ পড়ে রয়েছে বাড়িতে। দীপঙ্কর বলেছিল,
তা আমারও তো কাজ রয়েছে লক্ষ্মীদি, আমাকেও তো অফিসে যেতে হবে। আজ থেকে আবার নতুন কাজ আরম্ভ হচ্ছে। অথচ যেই সতীকে নিয়ে এত সমস্যা ছিল, সেই সতী কিন্তু যেতে আপত্তি করেনি। সেই রাত্রি 2টোর পর থেকেই সতী যেন আমূল বদলে গিয়েছিল, যেন বড় নীরব হয়ে গিয়েছিল। শম্ভু ডাকবার পরেই দরজা খুলে বেরিয়ে এসেছিল ঘর থেকে। সামনে এতগুলো লোককে দেখেও কিছুই বলেনি, যেন অসাড় হয়ে গিয়েছিল সেই ঘটনার পর থেকেই। দেখে মনে হয়েছিল সতীর যেন সারা রাত ঘুম হয়নি, চোখ দুটো লাল হয়ে রয়েছে। একবার সকলের দিকে চেয়ে দেখে নিলে, তারপর শম্ভুকে দেখে এগিয়ে এলো, বললে, কি খবর রে শম্ভু? ওই বাড়ির খবর কি? শম্ভু সতীকে দেখে যেন কেঁদে ফেলবার মতো করলে, বললে, তোমাকে খুঁজতেই এসেছিলুম বৌদিমণি। ওরা কি সবাই আমাকে খুঁজছে? কেউ খুঁজছে না তোমাকে বৌদিমণি। মামনি সবাইকে খুঁজতে বারণ করে দিয়েছে। মামনি তোমার নাম পর্যন্ত উচ্চারণ করতে না বলে দিয়েছে সবাইকে। সতী যেন একটু ভাবলে, তারপর বললে, কেউ খুঁজছে না? থানায়ও খবর দেয়নি? আর দারোয়ানকেও বলেনি কিছু গেটের চাবি খোলার জন্য? শম্ভু বললে, কিচ্ছু বলেনি কাউকে, শুধু মামনি সকলকে ডেকে সাবধান করে দিয়েছে। আমাকেও চাকরি ছাড়িয়ে দেবার ভয় দেখিয়েছে। আর তো দাদাবাবু? শম্ভু বললে, দাদাবাবুও তো এমনি আছেন, তিনিও কিছুই বলছেন না। কোথায় শুয়েছিলেন কাল রাত্রে? কোন ঘরে? মামনির ঘরে, ওই যেই ঘরে রোজ শন। দাদাবাবুকেও মামনি বলে দিয়েছেন কিছু না বলতে। বলেছেন যা করবার তিনি নিজেই করবেন। আজ সকালবেলা ব্যারিস্টারবাবুকে ডেকে আনিয়েছেন, তার সঙ্গে তো আপনার কথাই হচ্ছিল। কি কথা হচ্ছিল? তা শুনতে পাইনি, আমাকে দেখতে পেয়ে তাড়িয়ে দিলেন। কথাগুলো শুনে সতী আবার কী সব ভাবতে লাগলো, বললে, ঠিক আছে, আমি ফিরেই যাব। শম্ভু বললে, হ্যাঁ বৌদিমণি, ফিরেই চলুন। আমাদেরও আর বাড়িতে ভালো লাগছে না থাকতে। বাতাসির মা, ভূতির মা সবাই আপনার কথা বলা বলি করছে। সকলের বড় ফাঁকা ফাঁকা লাগছে কেমন। শম্ভুর বাকি কথাগুলো যেন সতীর কানেও গেল না। সতী যেন নিজের মনেই ঠিক করে ফেলেছে সে ফিরে যাবে। হঠাৎই সতী বললে, একটা ট্যাক্সি ডাক। শম্ভু ট্যাক্সি ডাকতে গেল। দীপঙ্কর বললে, যদি বলো তো আমরাও তোমার সঙ্গে যেতে পারি। সতী বললে, না, তোমাদের কাউকেই আর সঙ্গে যেতে হবে না। লক্ষ্মীদি বললে, দীপু যাওয়া ভালো। শাশুড়ি যদি কিছু বলে তো দীপু কিছু বলতে পারবে, নইলে ভাববে কোথায় ছিলি, কোথায় রাত কাটিয়েছিস, নানা রকম কথা উঠবে। দীপঙ্কর বললে, তাহলে তুমিও আমাদের সঙ্গে চলো লক্ষ্মীদি, সবাই মিলেই পৌঁছে দিয়ে আসি। একজন মেয়ে মানুষ থাকলে তবু ব্যাপারটা সহজ হয়ে আসবে। তা সেদিন শেষ পর্যন্ত 3জনেই গাড়িতে গিয়ে উঠেছিল। অপরাধ যখন ঘটেইছে তখন সব রকমের প্রায়শ্চিত্ত করতে হবে। গাড়িতে যেতে যেতে লক্ষ্মীদি বলেছিল, আমি গেলে যদি কোনো উল্টো ফল হয়? দীপঙ্কর বলেছিল, তোমার কিছু ভয় নেই লক্ষ্মীদি, সতীর হয়ে আমি ক্ষমা চেয়ে নেব শাশুড়ির কাছে। লক্ষ্মীদি বলেছিল, ক্ষমা চাইতে তো আমারও আপত্তি নেই ভাই, আমি না হয় পায়ে হাত দিয়ে মাথায় ঠেকাবো। আমাদের যখন মেয়ে তখন আমরাই তো অপরাধী। বরপক্ষের কাছে ক্ষমা চাইতে লজ্জা কি? কিন্তু তিনি আমাকে দেখে যদি আবার রেগে যান? দীপঙ্কর বললে, সেজন্যই তো তোমায় নিয়ে যাচ্ছি লক্ষ্মীদি, বলবো যার জন্য আপনি এত গঞ্জনা দেন সতীকে, এ সেই লক্ষ্মীদি। এই দেখুন, সেই লক্ষ্মীদি নিজে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে।
তোমাকে একবার দেখলে নিশ্চয়ই তার ভুল ধারণা ভেঙে যাবে। তোমার চেহারা একবার দেখলে কারোর রাগ থাকতে পারে না। লক্ষ্মীদি বললে, আমি তার পা ছুঁয়ে ক্ষমা চাইতে পারি, আমার তাতে কোনো আপত্তি নেই। তিনি আমাকে গালাগালি মন্দ যা ইচ্ছে তাই করুন, আমি সব মাথা পেতে নেব। শুধু বলবো, সতীকে আপনি ক্ষমা করুন। আমাদের মা নেই, আপনিই সতীর মা। তাতে আমার অপমানও নেই, লজ্জাও নেই। তারপর একটু থেমে বললে, সতী তো জানে না, ও যখন ছোট তখন থেকেই ওর জন্য আমি কি না করেছি। আজকে হয়তো ও ভুলে গেছে। আমার একটা জিনিস কিনে দিলেও ওকে আমি বাবাকে বলে কিনিয়ে দিয়েছি। আমি ছিলাম বড় মেয়ে, বাবা আমাকেই বেশি ভালোবাসত। কিন্তু ও বলুক দেখি যে কখনো আমি ওকে কিছু না দিয়ে নিয়েছি কিনা। আমার সঙ্গে ওই বরাবর ঝগড়া করেছে, কিন্তু ওকে আমি কোনো দিন কিছু বলেছি তার জন্য? সত্যি গাড়ির মধ্যে সেই দিন লক্ষ্মীদির কথাগুলো শুনে সতীও কিছু বলেনি। হয়তো তার বলবারও কিছু ছিল না। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়ার দীর্ঘ দিনগুলো হয়তো তার মনে উদয় হচ্ছিল। হয়তো সেই সকালবেলা গাড়িতে দুই বোনে পাশাপাশি বসে চলতে চলতে বিগত দিনের স্মৃতিগুলোর জন্য দুঃখ হচ্ছিল। এমনি করেই হয়তো মানুষ একদিন বড় হয়ে ছোটবেলাকার জন্য দুঃখ বোধ করে। ছোটবেলায় ফিরে যেতে চায় মানুষ আবার। দীপঙ্কর দুজনের মুখের দিকে চেয়ে দেখছিল। দুই বোন, এত তাদের ঝগড়া, অথচ এত তাদের প্রীতি। সতী লক্ষ্মীদিকে গালাগালি দিয়েছে, আঘাত করেছে, কত কি বলেছে, তবুও তো লক্ষ্মীদি আজ না এসে পারেনি এখানে। লক্ষ্মীদি বললে, আর তাছাড়া এই তো বলতে গেলে আসল জীবন আরম্ভ হলো সতীর। বিয়ের পর থেকেই তো মেয়ে মানুষের সত্যিকারের জীবন আরম্ভ হয়। জীবনের কতটুকু জানতে পারা যায় বিয়ের আগে, কতটুকু দেখতে পাওয়া যায়। আসল পরীক্ষা তো এই সময়েই। বাপের বাড়িতে সব মেয়েরাই ভালো, হাজার দোষ করলেও সেখানে ক্ষমা করবার, মিষ্টি করে কথা বলবার লোকের অভাব নেই। কিন্তু শ্বশুরবাড়িতে ভালো মন্দ তো যাচাই হবে। যে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে খুশি করতে পেরেছে, স্বামীকে বরণ করতে পেরেছে, তারই তো জয়। তুমি কত গুণের মেয়ে তা বোঝা যাবে শ্বশুর বাড়িতে গেলে। আমার কাকিমা বলতো, তেলের পরীক্ষা বেগুনে আর সোনার পরীক্ষা আগুনে। আর মেয়ে মানুষের পরীক্ষাও শ্বশুর বাড়িতেই। দীপঙ্কর সতীর দিকে আবার চেয়ে দেখলে। সতী তখনও কোনো কথা বলছে না, চুপ করে এক দৃষ্টে বাইরের দিকে চেয়ে আছে। কোথায় যেন হারিয়ে গেছে সে, যেন নিরুদ্দিষ্ট হয়ে গেছে জীবনের গোলক ধাঁধায়। নিজের বুদ্ধি দিয়ে যা সে হারিয়েছিল, হৃদয় দিয়ে তা যেন সে ফিরে পেয়েছে। যেন এতদিনে সে বুঝতে পেরেছে বিশৃঙ্খলতায় উদ্দীপনা আছে, কিন্তু কোনো কল্যাণ নেই, আনন্দও নেই। আর যেন সেই জন্যই চুপ করে বসেছিল আপন মনে। হঠাৎই লক্ষ্মীদি বললে, মাকে তো তুই দেখিসনি, আমি দেখেছি, আমার একটু একটু মনেও আছে। তবুও সতী কোনো কথা বললে না। লক্ষ্মীদি বলতে লাগলো, আমার মুখে আজ মায়ের কথা শোভা পায় না ঠিক, কিন্তু তবুও বলছি, মা আজ বেঁচে থাকলে আমাদের সংসারটা এমন করে ছারখার হয়ে যেত না। মা থাকলে তুই কি আর এমনি করে চলে আসতে পারতিস শ্বশুর বাড়ি থেকে? মার কথা মনে করেও তো একটু কষ্ট হতো তোর। আর শুধু তোর কথাও বা বলি কেন, আমিও কি যা হয়েছি তা হতুম? ছোটবেলায় মনে আছে মা আমাকে কত ছড়া শেখাতো। মা একদিন বলেছিল, হাতে হলুদ না লাগলে রাঁধুনি হয় না। তা মেয়ে মানুষেরও তাই রে, বিয়ে না হলে মেয়েরা মেয়ে মানুষই হয় না। যতদিন বিয়ে হয়নি ততদিন অন্যরকম। অন্যায় করলেও কেউ বকবার নেই, কিন্তু একদিন তো সকলকেই স্বামীর সংসার করতে হবে। একদিন তোমারই আবার ছেলে হবে,
তোমারই আবার ছেলের বউ ঘরে আসবে, আর তখন সেই ছেলের বউকেও আবার নিজের মনে করে তার সঙ্গে ঘর করতে হবে। তখন তো আরেক পরীক্ষা। দীপঙ্কর বললে, শুধু মেয়েদেরই কেন লক্ষ্মীদি, মানুষের জীবন মানেই তো পরীক্ষা। স্কুলে কলেজে পরীক্ষা দিয়েছি একদিন, এখন মনে হচ্ছে এই পরীক্ষার কাছে সেই পরীক্ষা কত সহজ। লক্ষ্মীদি বললে, কলেজের বইতে পড়েছি অস্কার ওয়াইল্ডের একটা কথা, দ্য বুক অফ লাইফ বিগিনস ইন এ গার্ডেন অ্যান্ড এন্ডস ইন রিভলিউশন। এই তো সবে আমাদের জীবন আরম্ভ হলো, সবে শুরু, এখনই থেমে গেলে চলে? দুজনের কথারই লক্ষ্যস্থল সতী। যাকে লক্ষ্য করে কথাগুলো বলা, সে কিন্তু একটা কথাও বলেনি। সে তখনও একদৃষ্টে বাইরের দিকে চেয়ে বসে আছে, নির্বিকার, নির্বিকল্প। গড়গড় করে গড়িয়ে চলছে গাড়ি। সামনের ড্রাইভারের পাশে বসেছে শম্ভু, আর তারা তিনজনে বসে কেবলই কথা বলেই চলেছে। লক্ষ্মীদি আবার বলতে লাগল, আজকে হয়তো আমার কথাগুলো তোর ভালো লাগছে না সতী, কিন্তু দেখবি একদিন যখন আবার গিন্নিবান্নি হয়ে উঠবি তুই, একদিন যখন তুই আবার ছেলে মেয়ের মা হবি, তখন তুই বলবি লক্ষ্মীদি ঠিক বলেছিল। আমার জীবন তো ফুরিয়েই এসেছে। আমি হয়তো তখন আর দেখতেও আসবো না, বলতেও আসবো না তোকে, কিন্তু যেখানেই থাকি তোকে সুখী দেখলে আমি স্বর্গে গিয়েও সুখ পাবো রে। দীপঙ্কর বললে, ও কথা বলছো কেন লক্ষ্মীদি, তোমারই বা কি এমন বয়স হয়েছে? লক্ষ্মীদি বললে, বাইরের বয়সটাই বুঝি সব, মনের বয়সটা তো দেখছিস না? কত ঝড় ঝাপটা যে জীবনের ওপর দিয়ে যাচ্ছে, অন্য কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত এতদিনে। আমি যে বেঁচে আছি সেটাই তো ঢের। ওই একটা আশা নিয়ে তো বেঁচে আছি রে। ভাবছি জীবনের শেষটা দেখব, তা সে যত দুঃখেরই হোক আর যত কষ্টেরই হোক। দেখি ভাগ্য আমাকে কোন ঘাটে নিয়ে তোলে। সতীর তো এখন এই সবে জীবন আরম্ভ হয়েছে, এখনই এত মুষড়ে পড়লে চলে? তোর যে এখনো অনেক বাকি রে, তোকে যে এখনো অনেক দূরে যেতে হবে। আর জীবনটা শুধু যারা সুখের বলে মনে করে তাদের কথা আলাদা, আবার যারা শুধু দুঃখের বলে মনে করে তাদের কথাও আলাদা। কিন্তু ভাই, আমি দেখেছি জীবনটা যত দুঃখের তত মধুর। দুঃখের মধ্য দিয়ে সুখকে খুঁজে বার করে নিতে হবে, তা না করলে যে উপায় নেই রে। লক্ষ্মীদির মুখ থেকে এত কথা কোনোদিনই শুনেনি দীপঙ্কর আগে। এত কথা যে লক্ষ্মীদি ভাবে তাও দীপঙ্কর কল্পনাও করতে পারেনি কখনো। দীপঙ্কর বললে, তুমি এত কথা কি করে জানলে লক্ষ্মীদি? লক্ষ্মীদি বললে, আমি জানবো না তো কে জানবে রে? আমার মতো করে কোন মেয়ে জীবনকে এমন করে দেখেছে? কলকাতার সবচেয়ে উঁচু মহলের সঙ্গে যেমন মিশেছি, তেমনি একেবারে রাস্তার নর্দমার জীবনও দেখেছি আমি। আমার দেখতে কিছু বাকি আছে? তবু মনে হয় কিছুই যেন দেখা হলো না, জীবনের যেন অনেকটুকুই দেখতে বাকি রয়েছে এখনো। আর এত দেখেছি বলেই তো সতীকে এই কথা বলছি। আজ সতী এইটুকু দুঃখ কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু ও তো জানে না সহ্য করতে পারার কত লাভ। মানুষ সহ্য করতে পারে বলেই তো মানুষ। মানুষ সামনে দেখতে পায়, মানুষই আশা করে, মানুষই ভালোবাসে, মানুষই বড় হয়। যে সহ্য করতে পারে না সেই ঠকে, সেই আত্মহত্যা করে। কিন্তু যে সব সহ্য করতে পারে তার কি কম লাভ? সে সব পায়, সে দুঃখও পায়, কষ্টও পায়, বেদনাও পায়, আবার আনন্দও পায়। আর যে আত্মহত্যা করে শুধু, সে কষ্ট পায়। সে জীবনের একটা দিকই দেখে,
অন্য দিকটা তার চোখে পড়ে না। সে একচক্ষু হরিণ। সব কথাগুলোই সতীকে লক্ষ্য করে বলা, তবুও দীপঙ্করেরও শুনতে ভালো লাগছিল। এত কথাও শিখেছে লক্ষ্মীদি, এত দেখেছে, এত ভেবেছে। লক্ষ্মীদি বলতে লাগলো, কিন্তু আশ্চর্য, একদিন সতীই যখন আবার নিজের শাশুড়ি হবে, নিজের সংসারের গিন্নি হবে, তখন এই সতী আবার ছেলের বউকে ঠিক এমনি করেই কষ্ট দেবে, এমনি করেই সতী আবার তার ছেলের বউকে অত্যাচার করবে। তখন নিজের জীবনের অতীতের কথাটা একেবারে ভুলে যাবে। এটাই নিয়ম, এটাই হলো রীতি, এটাই হলো মেয়ে মানুষদের জীবনের চরম আয়রনি। কিন্তু দেখ, হঠাৎই প্রিয়নাথ মল্লিক রোডের ভেতর গাড়িটা ঢুকতেই দীপঙ্কর বললে, এইবার এসে পড়েছি লক্ষ্মীদি, ওইটা সতীর শ্বশুরবাড়ি। কোনটা রে? ওই যে ডান দিকে তেতালা বাড়িটা, ওইটে। যথারীতি দারোয়ান বসেছিল গেটের ভেতর। গাড়ির আওয়াজ পেতেই দৌড়ে এসে গেট খুলে দিলে। তারপর সতীকে গাড়ির ভেতর বসে থাকতে দেখে হাত তুলে সেলাম করলে একবার। সতী কিন্তু তখনও নির্বিকার। লক্ষ্মীদি বাড়িটার বিরাটত্ব দেখে অবাক হয়ে গিয়েছিল। ভেতরে বাগানের দিকটা নজর পড়তেই বললে, এরা তো খুব বড় লোক। গাড়িটা থামতেই শম্ভু আগে নেমে গিয়ে কোন দিকে যেন অদৃশ্য হয়ে গেল। দীপঙ্কর নামল, লক্ষ্মীদিও নামল। নেমেই চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। আর সঙ্গে সঙ্গে সতীও নেমে পড়েছে। দীপঙ্কর গাড়ির ভাড়াটা মিটিয়ে দিতে সেটা বাইরে বেরিয়ে গেল। বাগানের মালিটা দূর থেকে দেখতে পেয়েছিল। গ্যারেজের পাশে ড্রাইভারটাও বসেছিল। সবাই কাছে এলো। এসেই সতীকে প্রণাম করলে। কারোর মুখ দিয়ে যেন কিছু কথাই বেরোচ্ছে না। সবাই যেন ভয়ে আড়ষ্ট হয়ে গেছে সতীকে দেখে। সমস্ত বাড়িটাই যেন থমথম করছে। সমস্ত বাড়িটাই যেন নিথর নিষ্পন্দ হয়ে আছে। দীপঙ্করের ভয় করতে লাগল। কোথায় এর প্রাণ? কোথায় এর আত্মা? কার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে? কার অপরাধের প্রায়শ্চিত্ত করতে এসেছে তারা? মনে আছে সেই দিন সেই সকালবেলা দীপঙ্করের প্রথমটা একটু ভয় করেছিল। কিসের ভয়, কেন ভয়, তা স্পষ্ট কিছু ধারণা ছিল না। আর অপরাধটা যে কি সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা ছিল না। পরেও কোনোদিন স্পষ্ট হয়নি। অপরাধ তো মানুষই করে, দেবতাদের তো অপরাধ করতে হয় না, তাই ক্ষমাও মানুষ করে। তবুও অপরাধী মানুষকে নিয়ে অপরাধী মানুষের যে মর্মান্তিক প্রায়শ্চিত্তের বিড়ম্বনা, তার পরিচয় তো সারা জীবনই দীপঙ্কর দেখে এসেছে। যে অপরাধ করে তারই মুখে অপরাধের বিরুদ্ধে নির্লজ্জ প্রচার সংসারকে চিরদিনই বিড়ম্বিত করে এসেছে। তবু দীপঙ্কর সেই মামুলি প্রায়শ্চিত্ত আর সেই মামুলি ক্ষমার বুলি সম্বল করে সেই দিন ঘোষবাড়ির উঠোনে হাজির হয়েছিল। সতী আগে আগেই যাচ্ছিল। লক্ষ্মীদিও তাকে অনুসরণ করে ভেতরের বারান্দার দিকে যাচ্ছিল। দীপঙ্করও চলেছিল তাদের পেছন পেছন। আসলে কোথায় যে যেতে হবে তা বোধহয় তিনজনের কেউই জানত না। হয়তো সনাতনবাবুর ঘরটা লক্ষ্য করেই সতী চলেছিল। সনাতনবাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে তা হয়তো সতী জানত। কিন্তু সনাতনবাবুর ওপরেও যে আরেকজন শ্রীমতী নয়নরঞ্জিনী দাসী আছে তা যেন ইচ্ছে করেই ভুলতে চেয়েছিল সতী। হঠাৎই বাধা পড়ল একটা শব্দে। কে যায় ওখানে? সতী প্রথমে দাঁড়িয়ে পড়ল, পেছনে লক্ষ্মীদিও দাঁড়িয়ে পড়ল, আর তার পেছনে দীপঙ্কর। পাশের ঘর থেকে বেরিয়ে এলেন সতীর শাশুড়ি। কে তোমরা? কোথায় যাচ্ছ? দীপঙ্করেরই উত্তর দেবার কথা, কিন্তু কোনো উত্তর না দিয়ে
সোজা সামনে গিয়ে সতীর শাশুড়ির পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকাল। থাক থাক, ছুঁয়ে ফেলো না, আমি পুজো করে উঠেছি এইমাত্র। দীপঙ্কর বললে, আমাকে বোধহয় চিনতে পারবেন না, আমি দীপঙ্কর। ওই অনেক দিন আগে আমি 2 বার এসেছিলাম এই বাড়িতে। সতী শাশুড়ি চিনতে পারলেন কি চিনতে পারলেন না তা বোঝা গেল না। বললে, আর এ কে? লক্ষ্যটা লক্ষ্মীদির দিকে। দীপঙ্কর বললে, এ হচ্ছে সতীর বড় বোন লক্ষ্মীদি। কিন্তু পরিচয় দেবার আগেই লক্ষ্মীদি আঁচলটা গলায় জড়িয়ে নিয়ে সতীর শাশুড়ির পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকিয়েছে। ছি ছি, ছুঁয়ে ফেললে তুমি? তুমি তো বড় মেয়ে, বৌমার বড় বোন। লক্ষ্মীদি সবিনয়ে বললে, হ্যাঁ মা, আমারই বোন সতী। তা তুমি তো বেরিয়ে গিয়েছিলে বাড়ি থেকে। বিয়ে দেবার সময় বেয়াই মশাই তোমার কথা কিছুই বলেননি। আমাকে বিধবা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে ছোট মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তা তুমি এখন কোত্থেকে? কে তোমাকে ঢুকতে দিয়েছে এই বাড়িতে? তোমার কাছে কি বৌমা রাত কাটিয়েছিল? দীপঙ্কর বললে, আগে না, আমাদের বাড়িতে ছিল, আমি লক্ষ্মীদিকে খবর দিয়ে আনিয়েছি। তা তোমাদের বাড়িতেই যদি একটা রাত কাটাতে পারলো, এখানে আবার ফিরিয়ে আনতে গেলে কেন তোমরা? একটা রাতেই মনের স্বাদ মিটে গেল? এইসব কথার জন্য তৈরি ছিল দীপঙ্কর। এসব কথার উত্তরও কেউ আশা করে না। তাই চুপ করেই রইল দীপঙ্কর, চুপ করে রইল লক্ষ্মীদিও। তা বৌমার না হয় স্বাদ মিটে গেল, তোমরা কি করতে এসেছ? তোমরা কোন অধিকারে এই বাড়িতে ঢুকেছ? কে এই বাড়িতে ঢুকতে বলেছে তোমাদের? ভদ্রলোকের বাড়িতে ঢুকতে তোমাদের লজ্জা করলো না? এত বড় আস্পর্ধা তোমাদের? তারপর মুখটা ফিরিয়ে নিয়ে বললেন, আয় দারোয়ান, দারোয়ানটা কোথায় গেল? দারোয়ান! এই ঘটনার জন্য প্রস্তুত ছিল লক্ষ্মীদি। লক্ষ্মীদি সামনে গিয়ে আবার সত্যি শাশুড়ির পায়ের কাছে মেঝেতে মাথা ঠেকাল। বললে, আপনার পায়ে পড়ছি মা, আমাদের মা নেই, আপনিই ওর মা, আপনিই ওর সব। আপনি ওকে ক্ষমা করে দিন মা, ওর সব দোষ আমি মাথা পেতে নিচ্ছি, আমায় আপনি শাস্তি দিন। সতী এই ঘটনার পর বারান্দা পেরিয়ে সোজা সামনের দিকে যাচ্ছিল। সেই দিকে শাশুড়ির নজর পড়তেই বললে, তুমি আবার ওদিকে কোথায় যাচ্ছ বৌমা? কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও এখানে চুপ করে। সতী আর নড়ল না, যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই দাঁড়িয়ে পড়ল। লক্ষ্মীদি বলতে লাগলো, আপনি যা শাস্তি দেবেন সব আমি মাথা পেতে নেব মা, সব অপরাধ আমার, আমাদের। আপনি সব অপরাধ ক্ষমা করে সতীকে আপনার বাড়িতে আশ্রয় দিন মা। ওর বয়স কম, ও না বুঝে ভুল করে ফেলেছে, কিন্তু আপনি তো বিচক্ষণ, আপনি ওকে তাড়িয়ে দেবেন না। আপনি আশ্রয় না দিলেও কোথায় দাঁড়াবে বলুন? কার কাছে যাবে? কে আছে ওর? দীপঙ্কর এতক্ষণ দেখতে পায়নি। নির্মলপালির ঘরের ভেতর অনেকক্ষণ অপেক্ষা করছিল। সে এতক্ষণ পর হঠাৎ বাইরে এলো, এসেই বললে, আমি তাহলে আসি মামনি। শাশুড়ি নির্মলপালিতের দিকে ফিরলেন, বললেন, সে কি, তোমার সঙ্গে যে আমার একটু কাজ আছে বাবা, একটু অপেক্ষা করো, অনেক কাজ আছে তোমার সঙ্গে। নির্মলপালিত আবার ঘরের ভেতর ঢুকতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই দীপঙ্করকে দেখে অবাক হয়ে গেল। আরে দীপু, তুই? দীপঙ্কর বললে, এই একটা কাজে এসেছি, তুমি এখানে? আরে এরা যে আমার ক্লায়েন্ট। তা এখানে কি কাজ তোর? এদের বাড়ির সঙ্গে তোর কিসের সম্পর্ক? দীপঙ্কর বললে, কাজ আছে,
ওই সনাতনবাবুর স্ত্রী আমার চেনা, সেই ব্যাপারেই এসেছি। সতী শাশুড়িরও কানে গিয়েছিল কথাগুলো। বললেন, তুমি ওই ছোকরাকে চেনো নাকি বাবা? চিনি না, খুব চিনি। ছোটবেলায় তো এক ক্লাসেই পড়েছি আমরা, ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল। পরে ক্যাথিড্রাল মিশনারিতে চলে এসেছিলাম। তা সে কিরণ কোথায় গেল রে? শুনেছিলাম নাকি টেরারিস্ট পার্টিতে ঢুকে একেবারে উচ্ছন্নে গেছে। বড় পুয়োর ছিল ওরা। দীপঙ্কর শুধু বললে, তারপর রায়বাহাদুর একদিন বলছিলেন যে সে নাকি অ্যাবশক করে জার্মানিতে গিয়ে পালিয়ে আছে। উফ, মানুষের কত রকম অধঃপতনই না হয়, আর বেঁচে থাকলে অনেক কিছুই দেখা যায় রিয়েলি। দীপঙ্করের এইসব কথা ভালো লাগছিল না। বলতে গেলে এই বাড়িতে এই অবস্থায় নির্মল পালিতের সঙ্গে দেখা হওয়াটাও তার ভালো লাগেনি। নির্মল পালিত কিন্তু ছাড়বার পাত্র নয়। বললে, তোদের বুড়ো রবিনসন তো রিটায়ার করলে, শুনেছিস বোধহয়? আমরা তো রেটোরিতে একটা পার্টি দিলাম ওল্ড ম্যানকে নিয়ে। তা তোর কিছু প্রমোশন হলো নাকি সেই 33তেই আছিস? আমি বলেছিলাম বুড়োকে, রেলওয়েতে এরকম পুয়োর পেয়ে দিলে সবাই তো অটোমেটিকলি টেরারিস্ট পার্টিতেই ঢুকবে। ইউ ক্যান্ট চেক ইট, ইটস নেক্সট টু ইম্পসিবল। ওঠো ওঠো বলছি। লক্ষিতি তখনও পায়ের কাছে পড়েছিল। শাশুড়ি আবার চেঁচিয়ে উঠলেন, ওঠো ওঠো বলছি। ঢের মরা কান্না শুনেছি আমি, আর মরা কান্নায় আমি ভুলছি না। ওঠো ওঠো। যেমন বেয়াড়া আমার বউ, তেমনি বেয়াড়া তার বোন। ওঠো। লক্ষিদি বললে, আপনি আগে বলুন সতীকে ক্ষমা করলেন আপনি? তুমি আগে ওঠো তো বাপু। আমি কি এমন পাপ করেছি যে তোমাদের কাছে আমায় কথা দিতে হবে? ওঠো বলছি, নইলে দারোয়ান ডাকবো। লক্ষিদি বললে, আপনার দুটি পায়ে পড়ছি মা, আপনি সতীকে একটু আশ্রয় দিন। সতী শাশুড়ি বললেন, পা আমার অত সস্তা নয় বাছা, সরো তুমি। বলে নিজেই একটু সরে গেলেন। কিন্তু লক্ষিদিও এগিয়ে গেল তার দিকে। শাশুড়ি বললেন, বলি আবদার তো তোমার মন্দ নয়। বাইরে রাত কাটিয়ে এলো গেরস্ত বাড়ির বউ, আর আমি দেব আশ্রয়? কেন, আমি কি অপরাধ করতে গেলুম যে তাকে আশ্রয় দিতে যাব? লক্ষ্মীদি বললে, ক্ষমা তো মানুষেই করে, অপরাধ যেমন মানুষে করে, ক্ষমা তো মানুষেই করে। আর যদি ক্ষমা না করতে পারেন তো শাস্তি দিন, হয় আমাকে দিন, নয়তো ওকেই শাস্তি দিন। শাস্তি নিতেই তো এসেছি আমরা মা আপনার কাছে, আপনার যেমন খুশি শাস্তি দিন। কথাটাই যেন একটু কাজ হলো বলে মনে হলো। শাশুড়ি নিজের মনে কি যেন ভাবলেন এক মুহূর্তের জন্য। তারপর সামনে শম্ভুকে দেখতে পেয়ে ডাকলেন, শম্ভু, এদিকে শুনে যা। শম্ভু কাছে এলো। শাশুড়ি বললেন, ভেতর বাড়ি থেকে ডেকে নিয়ে আয় তো সকলকে। ভূতির মা, বাতাসির মা, কৈলাস, ঠাকুর, যে যেখানে আছে সবাইকে ডেকে নিয়ে আয়। কোথায় ডাকবো মামনি? এই উঠোনে ডেকে আনবি। আবার কোথায়? আর দারোয়ানকেও ডাকবি। শম্ভু চলে গেল ডাকতে। শাশুড়ি লক্ষ্মীদিকে বললেন, তুমি শাস্তি দেবার কথা বললে, তাই আমি শাস্তি দিচ্ছি। তারপর নির্মল পালিতের দিকে চেয়ে বললেন, তুমি যেন চলে যেও না বাবা, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার অনেক কাজ আছে। তারপর উঠোনের দিকে চেয়ে দেখলেন, বললেন, কই সবাই এসেছে? শম্ভু বললে, হ্যাঁ মামনি, সবাই এসেছে। শাশুড়ি সকলকে দেখলেন, বাতাসির মা, ভূতির মা, কৈলাস, দুজন ঠাকুর,
আরও কয়েকজন ঝি চাকর। সবাইকে দীপঙ্কর চেনে না। শাশুড়ি বললেন, ড্রাইভার কোথায় গেল? ড্রাইভারকেও ডাক। ড্রাইভারও দৌড়তে দৌড়তে এলো। মামনি বললেন, এখানে আসতে হবে না, ওইখানে সার দিয়ে দাঁড়াও। তারপর দারোয়ানের খোঁজ পড়ল। দারোয়ান, দারোয়ান কোথায় গেল? দারোয়ানকেও ডাক। শেষে সবাই এলো। সবাই উঠোনে সার দিয়ে দাঁড়ালো। দীপঙ্কর কিছুই বুঝতে পারছিল না কি মতলব সতী শাশুড়ির। মামনি হঠাৎ ডাকলেন, সোনা। সনাতনবাবু এতক্ষণ নিজের লাইব্রেরি ঘরে নিজের মনেই পড়ছিলেন। শম্ভুর ডাকে চমকে উঠলেন, বললেন, কি রে? শম্ভু বললে, মামনি আপনাকে ডাকছে বাইরে। কেন রে? তা তো জানি না, আসুন। সনাতনবাবু এসে এত লোককে দেখে অবাক হয়ে গেছেন। সতী এসেছে। সতীর দিকে এগিয়ে যাচ্ছিলেন। মামনি ডাকলেন, ওদিকে নয়, আমার কাছে এসো সোনা। সনাতনবাবু এসে বললেন, কি মা? মামনি বললেন, তোমার চটি জোড়াটা পা থেকে খুলে দাও তো। চটি জোড়া? হ্যাঁ, যা বলছি তাই শোনো। সনাতনবাবু পা থেকে চটি জোড়া খুলে নিয়ে মাকে দিচ্ছিলেন। মামনি বললেন, আমাকে নয়, বৌমাকে দাও। সনাতনবাবু কি করবেন বুঝতে না পেরে সতীর হাতে দিলেন। মামনি সতীকে বললেন, নাও, ওই জুতো জোড়া 2 হাত দিয়ে মাথায় তুলে নাও। সতী একবার দ্বিধা করতে যাচ্ছিল, কিন্তু মামনি আবার চিৎকার করে বললেন, নাও, মাথায় তোলো। সতী জুতো জোড়া নিয়ে মাথায় তুলল। চটি জোড়ো 2 হাত দিয়ে ধরে মাথার উপরে রেখে দাঁড়িয়ে রইল। মামনি বললেন, হ্যাঁ, এইরকম করে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না নামাতে বলি ততক্ষণ তুলে রাখবে, নামিও না। সমস্ত লোকের মুখ যেন বোবা হয়ে গেছে। নির্মল পালিত লক্ষ্মীদের ঝি চাকর দারোয়ান ড্রাইভার সবাই সেই আশ্চর্য ঘটনা দেখে নিথর নিষ্পন্দ হয়ে গেছে, যেন চোখের পলক ফেরাতেও ভুলে গেছে সবাই। সনাতনবাবু আর থাকতে পারলেন না, বললেন, জুতো কেন মাথায় রাখলে সতী? মামনি ধমকে উঠলেন, বললেন, তুমি থামো। আর সতী? পাথরের মূর্তিও বোধ হয় অত অচল, অত অনড় নয়। পাথরের চোখও বুঝি অত শুকনো, অত কঠিন, অত তীক্ষ্ণ হতে পারে না। সর্বংসহা পৃথিবীও বুঝি অত সহনশীল হতে জানে না। মানুষের সমস্ত লজ্জা, সমস্ত পাপ, সমস্ত ঘৃণা আত্মসাৎ করে সতী যেন সেই সকালবেলার প্রখর সূর্যের আলোর তলায় সকলের সংকুচিত দৃষ্টির সামনে ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে রইল, একান্ত অপরাধীর মতো। আর অসংখ্য সাক্ষীর যেন সেই লজ্জাশীলার লজ্জার আবরণ ছিঁড়ে টুকরো টুকরো করে দূরে, বহু দূরে ছুঁড়ে ফেলে দিলে। আর সতী সকলের সামনে যেন উলঙ্গ হয়ে দাঁড়ালো। ঘোষবাড়ির কুললক্ষ্মী যেন সেই প্রথম অপবিত্র হলো সকলের চোখের সামনে। লক্ষ্মীটি হাতটা ধরে টান দিতেই দীপঙ্কর যেন সম্বিত ফিরে পেলে, বলে, চলো লক্ষ্মীটি, চলো, আর দেখতে পাচ্ছি না। নিঃশব্দে বাইরে বেরিয়ে এসেছে দুইজনে। বাইরে এসে লক্ষ্মীদি বললে, ছি, কাঁদতে নেই, কাঁদে না। কিন্তু এটা কি হলো লক্ষ্মীদি? এটা তো আমি চাইনি। লক্ষ্মীদি বললে, ভালোই হয়েছে রে দীপু, তুই কিছু ভাবিস নে, ওতে সত্যির ভালোই হবে। কিন্তু দীপঙ্করের মনে হলো এও যেন একরকমের
আউট টু রেজ। দীপঙ্করের চোখের সামনে সতীকে সবাই মিলে আউট রেজ করলে, সবাই মিলে সতীকে রেপ করলে, আর দীপঙ্কর কিছুতেই কিছু করতে পারলে না। অসহায়ের মতো চুপ করে শুধু দুই চোখ মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। দীপঙ্করের মনে হলো হাজরা রোডের মোড়ের ভিড়ের মধ্যে তার অন্তরের ক্রুদ্ধ প্রতিবাদ যেন আর্তনাদ হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইল। লক্ষ্মীদি বললে, চল, ট্রাম এসে গেছে। তাহলে অবশেষে কড়ি দিয়ে কিনলাম প্রথম খণ্ডের সমাপ্তি পর্ব। কিন্তু সতীর কি হলো? বাল্মীকি রামায়ণে সীতার কি হয়েছিল? সীতার শেষ পর্যন্ত হয়েছিল পাতাল প্রবেশ। সত্যযুগের বাল্মীকি মুনিও যেমন পারেননি সীতার পাতাল প্রবেশ রদ করতে, তেমনি কলিযুগের বিমল মিত্র পারেননি সতীর পাতাল প্রবেশ রদ করতে। এই যুগের সাধারণ মানুষের স্বাদ, আহ্লাদ, বাসনা কামনার প্রতীক যদি সতী হয়ে থাকে, তো সে সমস্ত কিছুই অকালে নিশ্চিহ্ন হতে বসেছে মহৎ দাবির খেসারত দিতে দিতে। মনুষ্যত্বকেও আজ চিনতে হয় রক্ত মাংসের মূল্য দিয়ে। তবু নিজের মনে এই ভেবেই সান্ত্বনা পেয়েছিলেন যে এটা হয়তো কলির মাহাত্ম্য। কিন্তু না, ধারণাটা ছিল ভুল। মাহাত্ম্যটা কলির নয়, কড়ির মাহাত্ম্য। নমস্কার।